আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হবে অত্যন্ত চমৎকার, কারণ প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত যে পরিসংখ্যান নামে একটি অধ্যায় রয়েছে, সেই অধ্যায়ের গড়, মধ্যক, প্রচুরক কিভাবে আমরা বের করতে পারি খুব সহজে পঞ্চম থেকে দশম A to Z অর্থাৎ বিস্তারিত আলোচনা করব। মূলত আজকের আলোচনার বিষয়টি হচ্ছে নবম ও দশম শ্রেণীতে যে 17তম অধ্যায় পরিসংখ্যান রয়েছে, সেই পরিসংখ্যানের আলোকে আমরা সমাধান করব। আর এমনভাবে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ পঞ্চম, ষষ্ঠ, সপ্তম থেকে উঠে আসবে একদম সম্পূর্ণ গড়, মধ্যক, প্রচুরক আমরা কিভাবে নির্ণয় করতে পারি এই ভিডিওটিতে। তাহলে আমরা প্রথমে আলোচনা করব গড় নিয়ে, একদম ছোট থেকে হায়ার লেভেলের পর্যন্ত। আমরা গড়কে দুই ভাগে ভাগ করতে পারি নবম ও দশম শ্রেণীর জন্য, সাধারণ বা গাণিতিক পদ্ধতিতে গড়, আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। কিন্তু ছোটদের জন্য এই দুই পদের গড় প্রয়োজন হবে না, শুধু গড়। তাহলে আমরা ছোট থেকে কিভাবে গড় নির্ণয় শিখে আসছি সেই ধাপগুলো অনুসরণ করে আমরা যাব। পঞ্চম শ্রেণী থেকে শুরু করলাম আমরা প্রথমেই লিখব গড় নির্ণয় করব, আমরা গড় নির্ণয় শিখব, এরপরে মধ্যক, প্রচুরক। তাহলে প্রথমে আমরা শিখছি এভাবে রাশি দ্বয়ের গড় নির্ণয়ের সূত্র। গড় আমরা যদি এভাবে লিখি, গড় রাশিগুলোর যোগফল বা সমষ্টি, রাশিগুলোর সমষ্টি বা যোগফল ভাগ রাশির সংখ্যা। এটা আমরা 6, 7, 5 থেকে শুরু করছি শেখা। রাশির সংখ্যা গেল। গড় নির্ণয়ের প্রাথমিক আলোচনা, যতগুলো উপাত্ত থাকবে সেই উপাত্তগুলোকে আমরা যোগ করব, এবং যতগুলো উপাত্ত আমরা যোগ করব ঠিক ওই সংখ্যাগুলো দ্বারা ভাগ করব। যদি 5টা ধরি, 5টা, এরকম এখানে যদি দেই 5, 10, 15। এখন আমরা যদি এই তিনটা রাশি যোগ করি তাহলে কত হয়? 20 আর 10, 30। এখানে যেহেতু আমি তিনটে সংখ্যা যোগ করছি তাই 3 দ্বারা ভাগ দিব। এটা হচ্ছে রাশির সংখ্যা, আর এগুলো হচ্ছে রাশিগুলোর যোগফল। আমরা একটা জিনিস শিখে ফেললাম ছোটদের জন্য। এখন বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে আমরা কিভাবে গড় নির্ণয় করব এটা দেখব বিস্তারিত। তাহলে আমরা একটু দেখি গাণিতিক গড় 2 নম্বরে যদি দেই, গাণিতিক গড় এভাবে আমরা শিখি। গড়কে x বার দ্বারা প্রকাশ করব। এই আমরা চলে আসছি অষ্টম, নবম, দশম শ্রেণীর গড় নির্ণয়ের গাণিতিক গড়ের। গড় দুই প্রকার, গাণিতিক গড় আর একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। আমরা গাণিতিক গড়টা একটু নির্ণয় করি। তাহলে গাণিতিক গড় নির্ণয়ের সূত্র হচ্ছে সামেশন, এটা হচ্ছে যোগফল। আমি এটা সব আলোচনা করব। তাহলে সামেশন এফ আই মানে গণসংখ্যা বা ঘটন সংখ্যা, গণসংখ্যা বা ঘটন সংখ্যা, এফ আই এক্স আই হচ্ছে মধ্যমান, এক্স আই হচ্ছে কি মধ্যমান, শ্রেণীর মধ্যমান হচ্ছে এক্স আই, ডিভাইডেড বাই এন। এন মানে কি? এখন আমরা এটা একটু বর্ণনা দিই। প্রথমে আমি এটা লিখি, এখানে বোঝানোর জন্য মূলত এগুলো করা হয়েছে। একবার বুঝে গেলে এরপর আর তোমাদের প্রয়োজন হবে না। এখানে এই যে চিহ্নটা, এটা হচ্ছে কি সমষ্টি, সমষ্টি বা যোগ। এরপরে এফআই মানে কি গণসংখ্যা, গণসংখ্যা। আমরা প্রতিটা বিষয়ই আলাদা আলাদাভাবে আলোচনা করব। গণসংখ্যা বা ঘটন সংখ্যা, ঘটন সংখ্যা পঞ্চম শ্রেণীতে ঘটন সংখ্যা বলা থাকে, ঘটন সংখ্যা। এরপরে এক্সআই হচ্ছে শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান। এরপরে এন হচ্ছে কি গণসংখ্যার সমষ্টি বা গণসংখ্যার যোগফল বলতে পারি, আমরা সমষ্টিও বলতে পারি, সমষ্টি বা যোগফল। অথবা বলতে পারি মোট গণসংখ্যা, অথবা বলতে পারি কি মোট গণসংখ্যা। আমরা বিভিন্নভাবে নাম দিতে পারি এর। এই হচ্ছে আমাদের গাণিতিক পদ্ধতিতে যে গড় বের করব, এই চিহ্নগুলোর, প্রতীকগুলোর বর্ণনা। অর্থাৎ এই গাণিতিক পদ্ধতিতে গড় করব যখন, তখন আমরা এই মধ্যমান আর এই গণসংখ্যা এই দুইটা গুণ করব। গুণ করে যে মান পাবো তার সবগুলো যোগ করব। ওই যোগফলকে আমরা এন মানে গণসংখ্যা দ্বারা ভাগ করলে গাণিতিক গড় পাবো। এখন আমরা আসি
সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করা যায়। যদি প্রশ্নে উল্লেখ করে দেয় যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, তাহলে অবশ্যই আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতেই গড় নির্ণয় করব, অন্যথায় কিন্তু অঙ্ক হবে না। আর যদি কিছুই না বলে তাহলে এই গাণিতিক গড় স্বাভাবিকভাবে সহজটাই আমরা ফলো করব। এখন আমি, এটা ছিল 2 নাম্বার সূত্র গড়ের। 3 নাম্বার সূত্রটা আমি এখানে লিখেছিলাম, এটা হচ্ছে 3 নাম্বার সূত্র গড়ের। তাহলে আমরা একটু এটা মুছে দেই, আবার বর্ণনা দিব। অবশ্যই এগুলো খাতায় তুলে রাখবেন আপনারা। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, আমরা গড়কে x বার দ্বারা প্রকাশ করব, সমান সমান a প্লাস সামেশন এফ আই ইউআই, এক্স আই না কিন্তু ইউআই, ডিভাইডেড বাই n ইন্টু এইচ। আমরা এটা কিন্তু n ভাইব না, এইচ, আমরা এটা মুছে দিলাম। এগুলো কিন্তু আমরা আলোচনা করছি অষ্টম এবং নবম দশম শ্রেণীর গড়, মানে যেটা একটু জটিল তুলনামূলকভাবে। আর 5 থেকে 6, 7 এগুলো কিন্তু আমরা প্রথমেই যে সূত্র দিছি এই সূত্র দ্বারাই আমরা সমাধান করে ফেলতে পারবো। আমরা এটা মুছে দিলাম। তাহলে আমরা গড়ের 3 নাম্বার সূত্রে আছি। এখন এই যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলোর আমি বর্ণনা দিয়ে দিই। আর 17তম অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন এবং উদাহরণ যখন আমরা সমাধান করব, অবশ্যই সবগুলো আপনারা পারবেন। আর প্রথম থেকে দশম শ্রেণীর সকল বইয়ের সমাধান আমরা জয়েস লাইব্রেরিতে তুলে ধরি। তাহলে এই জায়গায় এ কি? এ হচ্ছে আনুমানিক মধ্যমান, আনুমানিক মধ্যমান অথবা মধ্যমান বললেও হবে, মধ্যমানের মধ্যমান অথবা আনুমানিক মধ্যমান। তাহলে আমরা এখানে লিখি সংক্ষেপে, নিজের ভাষায় বোঝার জন্য আমরা কি লিখতে পারি? মধ্যমানের মধ্যমান। অর্থাৎ মধ্যমান কিভাবে পাই? আমরা সর্বোচ্চ সীমা এবং সর্বনিম্ন সীমা যোগ করে 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা এক্স মান, এক্স আই এর মান অর্থাৎ মধ্যমান পাই। ওই মধ্য মানগুলোর মধ্য থেকে যেটা মাঝখানে থাকে ওইটাকে আমরা বলবো এ। এর জন্য আমরা বলি এ মানে কি? মধ্যমানের মধ্যমান অথবা আনুমানিক মধ্যমান। তাহলে আমরা এখানে নিজের ভাষায় লিখতে পারি কিভাবে? মধ্যমানের মধ্যমান, মানে মধ্যমান এর মাঝখানের যে মানটা। এখন যদি 2টা থাকে তাহলে 2টার যে কোনো একটা নিলেই হবে, মধ্যমানের মধ্যমান। অথবা আমরা যদি একটু ভালোভাবে বলি তাহলে বলতে পারি যে আনুমানিক, আনুমানিক মধ্যমান, আনুমানিক মধ্যমানের মধ্যমান, এই কথাটাও বলতে পারি আমরা চাইলে। তাহলে এর বিস্তারিত সমাধান জানলাম। যেরকম আমি যদি এখানে বলি 5 থেকে 10, এরপরে 10 থেকে 15, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, আমি যদি এইভাবে নামকরণগুলো করি, এটা হচ্ছে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। এখন এর 10 আর 5 যদি যোগ করে হয় 15, 15কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হয় কত? 7.5, 5 করে বৃদ্ধি পাবে। এখানে 7 5 12, 12.5 এইভাবে। তাহলে এটা হচ্ছে এক্স আই মধ্যমান। এই মধ্যমানের এখানে কত হবে? 12 17, তাই না? 17.5 যেহেতু 35 আছে। তাহলে এখন এই জায়গায় এর মান কোনটা? এই যে মধ্যমানের মাঝখানে যেটা থাকবে এটা, মানে এটা আমি আনুমানিক বোঝানোর জন্য তোমাদেরকে আলোচনা করতেছি। তাহলে আমরা পেলাম এর মান জানলাম মধ্যমানের মধ্যমান। এখন সামেশন, এটা জানি, সামেশন মানে কি? সমষ্টি। এটা মানে কি? যোগফল বা সমষ্টি। এরপরে এফ আই, এফ আই আমরা জানি, তাহলে আমরা এখানে লিখে দিই এফ আই মানে হচ্ছে গণসংখ্যা বা ঘটন সংখ্যা, ঘটন সংখ্যা। এরপরে ইউআই, ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি। ইউআই কি? ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি। এটা ভালোভাবে বুঝতে হবে ধাপ বিচ্যুতিটা কি, কিভাবে আমরা ইউআই এর মানটা পাই। তাহলে ইউআই এর মান কিভাবে বের করব? ইউআই এর মান বের করতে হয় এক্স আই মধ্যমান, শ্রেণীর মধ্যমান বিয়োগ আনুমানিক মধ্যমান মানে এ, ডিভাইডেড বাই এইচ। এইচ মানে কি? তাহলে এটা আমার জানতে হবে। এখানে এইচ যেহেতু দেওয়া আছে, এইচ মানে শ্রেণী ব্যক্তি। তাহলে আমরা এখানে লিখি এইচ সমান সমান শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তিটা কি আমি একটু দেখি। এই যে 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, তাহলে এইগুলোর ভিতরে পার্থক্য কত? 10 10 করে না? 10 10 করে। এটা হচ্ছে শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি। এখন আমরা এইচ শিখে ফেললাম, শ্রেণী ব্যক্তি, আমরা এই এইচ পেয়ে গেলাম।
এখন এই এন, এন মানে কি? গণসংখ্যার যোগফল, গণসংখ্যার যোগফল বা সমষ্টি, অর্থাৎ গণসংখ্যা সবগুলোকে আমরা যোগ করব, যোগ করলে যে মানটা পাবো এটা হবে এন এর মান। তাহলে আমরা এইচ পাইলাম, এন পাইলাম, এ দেখলাম এখানে, এফ আই গণসংখ্যা, ইউআই মানে ধাপ বিচ্যুতি, আর ধাপ বিচ্যুতির মান আমরা এই মধ্যমান থেকে আনুমানিক মধ্যমান বিয়োগ করব, বিয়োগ করার পরে যে মান পাবো তাকে আমরা শ্রেণী ব্যক্তি দ্বারা কি করব, ভাগ করব। তাহলে আমরা ইউআই এর মান পাবো, অর্থাৎ ধাপ বিচ্যুতি পেয়ে যাব। তাহলে আমরা এই সব গড়গুলোর বর্ণনাও এখানে দিলাম, অঙ্ক করলে প্র্যাকটিক্যালি আমরা দেখতে পারবো। তাহলে আমরা এই ভিডিওতে মূলত আলোচনা করছি কি গড় কিভাবে নির্ণয় করা যায় অ্যাডভান্স, অর্থাৎ একদম ছোট থেকে দশম শ্রেণীর সকলের জন্য এবং চাকরি পরীক্ষার জন্য এই ব্যতীত অন্য কোনো গড় আসে না পরিসংখ্যানে। এরপরে আমরা চলো মধ্যক নিয়ে আলোচনা করি। আমরা মধ্যক নিয়ে আলোচনা করব বিস্তারিত, অ্যাডভান্স থেকে অর্থাৎ ছোট থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত সবগুলো আলোচনা করব মধ্যক নির্ণয়। নবম ও দশম শ্রেণীর 17তম অধ্যায় পরিসংখ্যানে কিন্তু এগুলো রয়েছে। তাহলে ছোটদের জন্য আগে আলোচনা করব, এরপরে হচ্ছে বড়দের জন্য মধ্যক। আলোচনার বিষয় মধ্যক। তাহলে ছোটবেলায় আমরা কিভাবে মধ্যক নির্ণয় করছি, অর্থাৎ বিজোড় হলে জোড় হলে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে পঞ্চম শ্রেণী, ষষ্ঠ, সপ্তম শ্রেণীর জন্য কি প্রয়োজন আমি এটাকে একটু আলোচনা করবো আগে। তাহলে মধ্যক নির্ণয়ে প্রথম খেয়াল রাখতে হবে বা তথ্য বা উপাত্তগুলোকে ক্রমানুসারে সাজাতে হবে, ক্রমানুসারে সাজাতে হবে, এটা মনে রাখতে হবে। তুমি যদি উপাত্তগুলোকে ক্রমানুসারে না সাজাও সেক্ষেত্রে কিন্তু মধ্যক নির্ণয় করতে পারবে না। তাহলে উপাত্ত সমূহকে ক্রমানুসারে, এখন ক্রমানুসারে হতে পারে সেটা ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড়, হতে পারে অধক্রম, অধক্রম অনুসারে সাজাইলেও অ্যান্সার আসবে, ঊর্ধ্বক্রম অনুসারে সাজালেও অ্যান্সার হবে। তাহলে 1 নাম্বার নিয়ম। 2 নাম্বার তোমার দেখতে হবে এটা জোড় না বিজোড়, জোড় না বিজোড়, এদিকে লক্ষ্য রাখতে হবে, জোড় না বিজোড় লক্ষ্য রাখতে হবে। এটা ছোটদের জন্য, বড়দের জন্য এটা শিখে রাখা উচিত, অর্থাৎ জোড় না বিজোড় এটা দেখতে হবে। এখন যদি জোড় হয় তাহলে আমার সূত্র, জোড় হলে এই কথাটা লিখে নিই, জোড় হলে ছোটরা কিভাবে করবে, জোড় হলে মধ্যপদের যোগফল ভাগ 2, এই যে জোড় হলে মধ্যক নির্ণয়ের সূত্র। ছোটদের জন্য নবম দশম শ্রেণীর পরে আলোচনা করব, আর যাদের বেসিক দুর্বল রয়েছে তারাও এগুলো শিখে আসতে পারে। তাহলে যদি জোড় হয় যেরকম 4, 6, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 12, এখন এর মধ্যক কত, তাহলে এই যে মধ্যপদ মাঝখানে আছে না, এই দুইটা যোগ করব, 2 দ্বারা ভাগ করব, তাহলে 10 আর 6 16, 16কে 2 দ্বারা ভাগ করলে 8, তার মানে এর মধ্যক 8। এটা ছোটদের জন্য। আগে সাজাতে হবে, না সাজালে কিন্তু হবে না, এলোমেলো দিল, যদি এরকম দেয় 8, 9, 7, তারপর হচ্ছে দিল 3, এরকম দিলে হবে না, আগে সাজাতে হবে 3, 7, 8, 9 এরকম সাজাই তারপরে মধ্যক নির্ণয় করতে হবে। এর জন্য উপাত্ত সমূহকে ক্রমানুসারে সাজাতে হবে। দেন জোড় নাকি এটা 1, 2, 3, 4 উপাত্ত সমূহকে জোড় আছে না বিজোড় সেটা দেখতে হবে। তাহলে জোড় থাকলে আমরা ছোটদের এই সূত্র ব্যবহার করব, বিজোড় থাকলে কি হবে, তাহলে বিজোড় যদি লিখি ছোটদের জন্য, বিজোড়, বিজোড় হলে মধ্যক হবে কি, বিজোড় হলে আমরা এভাবে লিখতে পারি n+1/2 তম পদের মান, তম পদের মান। এটা সহজ, কারণ কি আমি যদি দেখি 3, 7 এবং 10 এর মধ্যক কত, মধ্যক মানে মাঝখানের সংখ্যাটা মধ্যমান, তাহলে এটা এই পাশ থেকে এই পাশ থেকে বাদ, তাহলে মাঝখানে এটা আছে, তাহলে 7 হয়েছে কি মধ্যক ছোটদের জন্য। তাহলে n+2 তম পদ, পদের মান আমরা এইভাবে লিখতে পারি, পদের মান। তাহলে n মানে কি, এই উপাত্তের সংখ্যা, এখানে আছে কয়টা উপাত্তের সংখ্যা 3টি, আর এর সাথে যোগ 1, তাহলে 3 যোগ 1 ভাগ 2, তাহলে 4 ভাগ 2, তাহলে 4কে 2 দ্বারা ভাগ করলে হয় 2, মানে 2তম পদের মান, তাহলে 1, 2, এই 2তম পদে আছে 7, তার মানে 7 হচ্ছে কি মধ্যক। ছোটদের মধ্যক নির্ণয়ের সব আলোচনা শেষ। এখন আমরা অষ্টম, নবম, দশম শ্রেণীর অ্যাডভান্সে যাব, মধ্যক নির্ণয় করা যায় কিভাবে। দ্বিতীয়তে আলোচনা করি মধ্যক বড়দের জন্য, জোড় হলে
জোড় হলে মধ্যক, সুতরাং মধ্যক দিয়ে দেই, মানে উপাত্তের সংখ্যা যদি জোড় হয়, মধ্যককে মেডিয়ান দ্বারা প্রকাশ করা হয় ME। তাহলে কি লিখবো আমরা এখানে? জোড় হলে n/2 তম পদ যোগ n+2/2 তম পদ ভাগ 2, এইভাবে লিখবো। এই জায়গাতে একটু তোমাদের বইতে কি বলা আছে, এইভাবে n/2 + 1 বলা আছে। তাহলে এইটাকে যদি আমরা লসাগু করি তাহলে কি হয়? লসাগু করলে 2 হয়, 2কে 2 দ্বারা ভাগ করলে 1, উপরে n এর সাথে গুণ, তাহলে এখানে 1 আছে, 1 2 দ্বারা ভাগ করলে 2 হয়, 2 অক্ষে 2। তাহলে এরকম না লিখে আমরা এরকম লিখলে আমাদের লসাগু করতে হবে, অঙ্কের ভিতরে বড় হয়ে যাবে। এর জন্য আমি এই লসাগু করার পরে যে সূত্রটা পাইছি এটাই লিখে দিছি, n+2/2, যাতে সহজে মনে থাকে। সব 2 2 এর খেলা, 1 নেওয়ার কোনো দরকার নাই, তোমার টিচার কিছুই বলবে না, এটাই সঠিক। তাহলে আমরা জোড় হলে এইভাবে করব, আর বিজোড় হলে মধ্যক নির্ণয় করব কিভাবে, এটা তো আমি আগেই বলে দিছি। বিজোড় হলে আমরা মধ্যক নির্ণয় করব এইভাবে, n+1/2 তম পদের মান, পদের মান। এই হইছে নবম দশম শ্রেণীর বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলকের তোমার দেখতে হবে কোনটা দেওয়া আছে, তার উপর নির্ভর করে এই সূত্র দুটি হবে। এখন আমরা যাব সংক্ষিপ্ত বা কেন্দ্রীয় প্রবণতা অনুসারে যে মধ্যক নির্ণয় করতে হবে সেই জটিল সূত্রতে। আমরা 3 নম্বর সূত্রে যাই। এখানে জোড় আর বিজোড় দেখতে হবে না, এখানে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন তথ্যটা দেখতে হবে মধ্যক নির্ণয়ের। তাহলে মধ্যককে নির্ণয় আমরা করতে পারি এভাবে, মধ্যককে ME দ্বারা প্রকাশ করতে হবে, L1 + n/2 - FC * H/FM। মধ্যক নির্ণয়ের মেইন সূত্রে আমরা চলে আসছি। এটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর জন্য, অষ্টম শ্রেণীতেও গত বছর রয়েছিল। তাহলে আমরা মধ্যক নির্ণয়ের এই যে সূত্রটা লিখলাম, এই সূত্র সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো। এখন এই চিহ্ন সম্পর্কে, চিহ্নগুলো কি, আমরা অনুশীলনের অঙ্ক তারপর হচ্ছে উদাহরণ অঙ্কগুলো করাবো যখন, তখন কিন্তু এইগুলো আমরা সব বিস্তারিত আলোচনা করবো। এখন আমি এই চিহ্নগুলোর অবস্থান সম্পর্কে ধারণা দিব, আর এই ভিডিও শেয়ার করে রাখলে পরবর্তীতে কিন্তু আপনার এই সূত্রগুলো খাতায় লিখে বা বুঝতে আপনার জন্য সহজ হবে। তাহলে আমরা এখন যেহেতু মধ্যক নির্ণয় করি, তাহলে এই L1 দ্বারা কি বোঝায়, L1 দ্বারা কি বোঝায় আমরা একটু L1টা আলোচনা করি। L1 হচ্ছে শুধু L লিখলেও হবে, L1 লিখলেও হবে। তাহলে আমরা L1 ঝামেলাটায় না যাই, তোমাদের জন্য L লিখি শুধু। যেহেতু মধ্যক নির্ণয় করি তাহলে এখানে লিখবো মধ্যক, মধ্যক শ্রেণীর, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, নিম্ন সীমা। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কোথা থেকে পাবো? A থেকে। এই ধরবো যে জায়গায়, ওই জায়গা থেকে আমরা মধ্যক শ্রেণীর নিম্ন সীমা পাবো। যেরকম আমি যদি এখানে বলি 6 থেকে 10, তারপর হচ্ছে 11 থেকে 15, এরপর যদি 16 থেকে 20 লিখি, এইভাবে আমরা 3টা উদাহরণ দিলাম, মানে এখানে নিলাম 3টা। তাহলে এটা হচ্ছে শ্রেণী ব্যক্তি বা হচ্ছে শ্রেণী ব্যবধান। এখন এর xi কি হবে? এই দুটো যোগ করব, তাহলে 16, 10 আর 6 16, 16কে যদি 2 দ্বারা ভাগ করা হয় 8, তাহলে 15 আর 11, 15 আর 10 25 আর 26, এখানে হবে 13, মানে 5 করে 8 5 13, 13 আর 5 কত হবে? 18। এখন এই জায়গা মধ্যমান কত? A। তাহলে L1 হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে এখানে যদি A যদি হয় মধ্যক, A যদি হয় মাঝখানে মধ্যমান, তাহলে এই মধ্যমানের শ্রেণী হচ্ছে এটা মধ্যক শ্রেণী, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। এই মধ্যক শ্রেণীর এটা হচ্ছে ঊর্ধ্ব সীমা, এটা হচ্ছে নিম্ন সীমা। তাহলে L হইছে এখানে এই 11, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে আমরা L সম্পর্কে জানলাম, তাই না? আমরা এখানে একটু আগাই লিখে, এই যে L। এরপরে N তো জানি, গণসংখ্যার যোগফল, গণসংখ্যার সমষ্টি হইছে N। এবারে FC কি? এফসিটা একটু আলোচনা করতে হবে। এফসি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার, অর্থাৎ মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে এফসি। এফসি, কারণ আমি এই চিহ্নের অর্থ যদি না বুঝি তাহলে তো আমি অঙ্ক করতে পারবো না। এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীটা নির্ণয় করা আমরা শিখছি। মধ্যক শ্রেণী মানে xi, এখান থেকে আমরা আনুমানিক মধ্যমান যে বের করি A এর মান, সেটা
আমরা এখানে যদি একটু আলোচনা করি, এখানে এখানে 5 থেকে 10, এরপরে হচ্ছে 10 থেকে 15, 15 থেকে 20 যদি লিখি আমরা এভাবে 3টা নিলাম, তাহলে এখন এখানে xi মানে মধ্যমান, মধ্যমান কি হয়, এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করব, অর্থাৎ 7.5। এই দুটো যোগ করি তাহলে কি হবে 25। 25 কে যদি আমরা ভাগ করি তাহলে কত হয় 12.5। এরপরে 35 কে যদি ভাগ করি তাহলে কত হয় 17.5, অর্থাৎ 5 5 করে কিন্তু আমাদের শ্রেণী ব্যক্তি রয়েছে এখানে। এটা হচ্ছে xi এর মান, xi। এরপরে বইতে অবশ্যই গণসংখ্যা দেওয়া থাকবে, বইতে কি f এর মান সব সময় বলা থাকবেই। ধরি আমরা এখানে 7, এখানে ধরলাম 13, এখানে ধরলাম 8। এখন এই জায়গাতে a এর মান কোথায়, a এর মান হচ্ছে এই মধ্যক শ্রেণীর মধ্যমান, মানে এটা, তাহলে এখানে এর মান দিব আমরা a লিখবো, এটা a। এরপরে fc বের করতে হবে, fc হচ্ছে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে গণসংখ্যাটা যদি উল্লেখ থাকে তাহলে আমার গণসংখ্যা থেকে ক্রমযোজিত গণসংখ্যাটা নিয়ে আসতে হবে। তাহলে প্রথমটা যা থাকবে তাই, গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা একই হয়, এটা কিন্তু পরীক্ষায় আসে এমসিকিউতে। এরপরে এটার সাথে এটা যোগ করে যা পাবো 20, 20-এর সাথে এটা যোগ করলে হয় কত 28। তাহলে এটা হচ্ছে আমার ক্রমযোজিত গণসংখ্যা। এখন এই এফসি কাকে বলে, এফসি হচ্ছে এই যে মধ্যক শ্রেণী, এই মধ্যক শ্রেণী আমরা লিখবো মধ্যক, যেহেতু মধ্যক নির্ণয় করে সবসময় আমরা মধ্যক শব্দটা উল্লেখ করব, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, এটা আমি একটু বোঝার চেষ্টা করি। তাহলে এই যে মধ্যক শ্রেণী, এটা এ যেখানে ধরবো এটা মধ্যক শ্রেণী, আমাদের মধ্যকের জন্য এবং প্রচুরকের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এ পাই কোথা থেকে, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে মধ্যমান পাই x এর মান। তাহলে এই মধ্যক শ্রেণীর পূর্ববর্তী, এই যে এটা হচ্ছে মধ্যক শ্রেণী, এই সোজা এগুলো সব মধ্যক শ্রেণী, এগুলো হচ্ছে মধ্যক শ্রেণী। এই মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা এটা, তাই না? তাহলে এই যে পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা এটা, তাহলে এখানে এফসি হচ্ছে কত 7 কিন্তু আমার। তাহলে আমরা এই এফসি এর মানটা বুঝলাম। এখন আরেকটা আছে এফএম, এটা আমাদের বুঝতে হবে ভালোভাবে। এফএম এসটা কি, এসটা হচ্ছে শ্রেণী ব্যক্তি, এসটা কি শ্রেণী ব্যক্তি। যেরকম এখানে 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, এখানে শ্রেণী ব্যবধান আছে কত করে 5 করে। এখন এফএমটা কি, এফএম হচ্ছে এই মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এই মধ্যক শ্রেণী যা হবে, এখানে 12.5 ছিল তাই না, এটাকে আমরা এ ধরছি না, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মধ্যক শ্রেণীর গণসংখ্যা এখানে যা থাকবে তাই। তাহলে এফএম হচ্ছে কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে আমরা মধ্যক নির্ণয়ের এই যে চিত্র, এখানে যে যত চিহ্ন ব্যবহার হয়েছে সব চিহ্নের কিন্তু আমরা বর্ণনা বিস্তারিত উদাহরণ সহ দিলাম। এখন আমরা বলতে পারি না এটা যদি তোমরা তুলে নাও, আর যখন আমরা অঙ্ক করাবো অনুশীলনের, অবশ্যই তোমরা পারবে আশা করি। অবশ্যই তোমরা এই অঙ্কগুলো তুলে নাও এবং এই কথাগুলো নিজে বোঝার চেষ্টা করো, না বুঝলে প্রশ্ন করো আমাকে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার সমাধান যখন পাবো অনুশীলনী প্রশ্নের, তখন কিন্তু এই সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করতে পারবো। এখন আমরা চলে যাই মধ্যক নির্ণয়ের উপর প্রচুরক। ছোটবেলা থেকে অর্থাৎ 5ম শ্রেণী থেকে আমরা আলোচনা করব প্রচুরক এবং 10ম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ ছোট থেকে বড় সকল আলোচনাই হবে প্রচুরকের এই ভিডিওতে। তাহলে আমরা এখন কি নির্ণয় করব, প্রচুরক। প্রচুরক ছোটবেলায় এইভাবে শিখাইতাম আমরা, বা আমরা শিখছি। 1 নম্বরে প্রচুরক উপাত্ত সমূহে যে তথ্যটি সর্বাধিকবার বা সবচেয়ে বেশি, সর্বাধিক থাকবে ওই সংখ্যাটি প্রচুরক। যেরকম 1, 3, 5,
7 3 2। এখানে প্রচুরক কোনটা? এখানে 3 আছে কয়বার? 2 বার, মানে সর্বাধিক 3 আছে 2 বার, তাই এখানে প্রচুরক কত? 3। তাহলে আমরা এইভাবে 5 থেকে শিখে আসছি, মূলত 6 7 এ এটা প্রচুরক গেল 1। দ্বিতীয়ত প্রচুরক মূলত এইভাবেই সপ্তম শ্রেণী পর্যন্ত এসেছে। এর ভিতরে আবার একটা পার্থক্য আছে, 2 2 3 4 7 5 আবার 3। এখন এখানে প্রচুরক কত? এখানে 2 ও 2টা, 3 ও 2টা, তাহলে সর্বাধিকবার তো কোনো সংখ্যা নাই, তাহলে এখানে প্রচুরক হয়েছে কত? 2 এবং 3, দুটোটাই হচ্ছে প্রচুরক। এরপরে 1 2 3 4। এখন এখানে সর্বাধিক বা একের অধিক কোনো সংখ্যা আছে? এখানে নাই, তার মানে এখানে প্রচুরক নাই। উত্তরই হচ্ছে প্রচুরক নাই। তা আমরা ছোটদের জন্য শিখে ফেললাম প্রচুরক কাকে বলে। এখন বড়দের জন্য আরেকটু প্রয়োজন হবে। গণসংখ্যায় যে সংখ্যাটা সবচেয়ে বেশি ওইটি হচ্ছে প্রচুরক শ্রেণী। গণসংখ্যায় যে সংখ্যাটা বেশি ওইটি হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে এই কথাটা লিখে নাও, গণসংখ্যায় যে সংখ্যাটি বড় তাই হচ্ছে প্রচুরক শ্রেণী। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই হচ্ছে প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণী। সমাধানে এই বিষয়টা সবচেয়ে বেশি লাগবে অষ্টম, নবম, দশম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায়ের জন্য। গণসংখ্যায় যে সংখ্যাটি বড় তাই হচ্ছে প্রচুরক শ্রেণী। এখন প্রচুরক নির্ণয়ের সূত্র আমরা যদি লিখি, সুতরাং প্রচুরক, প্রচুরককে মোট বলি, তাই না? আমরা MO দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা এখানে লিখব L যোগ সহজ F1 যোগ F2 ইন্টু H। এই হচ্ছে প্রচুরক নবম দশম শ্রেণীর জন্য এবং অষ্টম শ্রেণীর জন্য প্রচুরক নির্ণয়ের সূত্র এটা। এখন আমরা L এর বর্ণনা দিব, F1 F2 H এর বর্ণনা দিলেই কিন্তু আমাদের প্রচুরকটা বিস্তারিত আলোচনা হয়ে যাবে। এখন এই L1 কি? L1 প্রচুরক শ্রেণীর সর্বনিম্ন সংখ্যা। আমরা একটু এখানে লিখি, যেমন আমি একটু উদাহরণ যদি দেই তোমাদের, এখানে 10 থেকে 20 নিব, এবার 20 থেকে 30, 10 10 করে 30 থেকে 40, এবারে 40 থেকে 50 নিব, এইভাবে নিলাম। এটা শ্রেণী ব্যক্তি, ঠিক আছে? এটা হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যাকে FI দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আছে যে ধরো 7, এখানে আছে 9, এখানে আছে 13, আর এখানে আছে 8, এরকম দেওয়া আছে ধরো তথ্যটা তোমার। তাহলে কি করতে হবে? এই জায়গা থেকে আমার সমাধান নিয়ে আসতে হবে। এই তথ্যটা তোমার বইতে দেওয়া আছে ধরো। এখন আমি এই কথাটা কি বলছি? গণসংখ্যায় যে সংখ্যাটি বড়, তাহলে এখানে সবচেয়ে বড় কত? 13। এই 13ই হচ্ছে প্রচুরক শ্রেণী, এই টোটালটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে এই প্রচুরক শ্রেণীর যেহেতু 13 বড়, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণীর সর্বনিম্ন মান 30, এটা হচ্ছে L1 হচ্ছে এটা। তাহলে আমরা L1 মানে কি পেলাম? যে বা L শুধু প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। যখন আমরা মধ্যকের L লিখছি তখন কিন্তু আমরা লিখছি মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মান, তাই না? এখন প্রচুরক নির্ণয় করে তাই লিখছি প্রচুরক শ্রেণী, অর্থাৎ যেখানে প্রচুরক আছে ওখান থেকে খুঁজে বের করছি আমরা। তাহলে L1 এখন হবে কি? এটা প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, তাই কিন্তু এখানে এটা 30 হয়ে গেছে। এখন F1টা কি? এটা একটু দেখতে হবে। F1 হচ্ছে মধ্যমানের বা মধ্যক শ্রেণীর গণসংখ্যা থেকে, বা এটা এভাবে সহজ করে দিই আমি তোমাদের জন্য, এত কিছু পেছানোর দরকার নেই। এটা থেকে এটা বিয়োগ করবা, তাহলে F1 কি? F1 এটা উপরেটা যখন বিয়োগ করবা, সবসময় তো প্রথমটা হয় উপরে, এরপরে হয় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এরকম না? তাহলে F1, এই যে F1টা কি? এই যে প্রচুরক শ্রেণী, প্রচুরক, এখান থেকে ওই উপরেটা বিয়োগ করবা। যেহেতু এখানে 13 সবচেয়ে বড় আছে গণসংখ্যা, তাহলে এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এটা, এই গণসংখ্যা থেকে এর পূর্বের গণসংখ্যা বিয়োগ করব। তাহলে আমরা এখানে লিখব প্রচুরক
প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ, এই বিয়োগ এটার পরে বিয়োগ পূর্ববর্তী 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 শ্রেণীর গণসংখ্যা, শ্রেণীর গণসংখ্যা। আমি আরেকটু ভালোভাবে যদি তোমাদেরকে বলি, এই জায়গাতে আমি এগুলো মুছে ফেলি, মুছে এই জায়গায় আলোচনা করে দিই। F1টা কি? F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর, এই যে এটা হচ্ছে প্রচুরক শ্রেণীর আর এটা হচ্ছে গণসংখ্যা, এখান থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা তথ্যটা এইভাবে লিখতে পারি, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। এই যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, এই যে এইটার পূর্ববর্তী শ্রেণী এইটা, আর এইটার এটা হচ্ছে পরবর্তী শ্রেণী, এইটা হচ্ছে পূর্ববর্তী আর এটা হচ্ছে পরবর্তী। তাহলে এইটার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ, তাহলে এই কথাটাই লিখছে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। এই জায়গাও হইল না জায়গায়। তাহলে F1 আমরা পেয়ে গেলাম না? আচ্ছা, এই F1 এখানে যে মান পাবো, এই F1 কিন্তু একই জিনিস। এখন F2 কি? এই পূর্ববর্তী সংখ্যা বিয়োগ করছি, F1 পাইছি। এখন এটা হচ্ছে পরবর্তী সংখ্যা বিয়োগ করবো, এই 13 থেকে এইটা বিয়োগ করব, তাহলে আমরা পাবো F2 এর মান। তাহলে আমরা এখানে লিখি F2 কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। বিয়োগ বলছি কিন্তু, এই যে এটা হচ্ছে বিয়োগ, এই চিহ্নটা কি? বিয়োগ করতে হবে। তাহলে আমরা এই অঙ্কে যদি তোমাদের তো এরকম অনেক বড় বড় থাকবে, তাহলে তোমরা দেখবে সবচেয়ে বড় কোনটা, ওইটা হচ্ছে প্রচুরক শ্রেণী। ওই প্রচুরক শ্রেণীর থেকে এটা বিয়োগ করবো। তাহলে আমরা যদি দেখি F1 এখানে কত হয়, 13 বিয়োগ, এই যে F1 হচ্ছে প্রথমটায় 13 বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, 13 বিয়োগ 9, তাহলে 13 থেকে যদি 9 বিয়োগ করে হয় 4। এরপরে F2 মানে কি? এই 13 বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, এটা হচ্ছে পরবর্তী শ্রেণী আর এটা হচ্ছে এটার পূর্ববর্তী শ্রেণী মানে আগের। তাহলে 8, 13 থেকে 8 বিয়োগ করলে 8 5 13 না 5। তাহলে আমরা F1 F2 বের করতে পারলাম, তাই না? তাহলে আমাদের দরকার আছে L1 হচ্ছে কি? প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। F1 F2 আলোচনা করলাম। Hটা কি? Hটা আশা করি সবাই বুঝে। H হচ্ছে শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি। ওই যে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, তার মানে কি শ্রেণী ব্যক্তি ছিল কত করে? 10 করে। শ্রেণী ব্যক্তি কত ছিল? 10 করে ছিল। তো অর্থাৎ শ্রেণী ব্যবধান এর মধ্যে পার্থক্য, এটি হচ্ছে শ্রেণী ব্যক্তি। তাহলে আমরা প্রচুরক শিখে ফেললাম। আমাদের আলোচনার বিষয় ছিল গড় মধ্য প্রচুরকের পঞ্চম থেকে দশম শ্রেণীর বিস্তারিত আলোচনা, যা নবম ও দশম শ্রেণীর মূল উদ্দেশ্য। 17তম অধ্যায় পরিসংখ্যানে যে আমরা অনুশীলনের সমাধান করব, সেখানে প্রয়োজন হবে। আজকে শুধুমাত্র তোমাদের সকল সূত্রগুলো এই ভিডিওতে আলোচনা করলাম, পরবর্তীতে আমরা অনুশীলনের সমাধানগুলো করব। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।